সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সেটি ধীরে ধীরে যেন আরও বেশি জোরালো হচ্ছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত কদিন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে যদিও সরকার কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, একই সঙ্গে সশস্ত্র বাহিনী রাস্তায় রয়েছে, তবুও এই আন্দোলন যেন কোনোভাবে দমানো যাচ্ছে না। আজকে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি একেবারে এক দফায় পরিণত হয়েছে। যদিও গতকাল আমরা জেনেছিলাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা সারা দেশব্যাপী, এবং এই অসহযোগ আন্দোলনের 9 দফা দাবি ছিল। আমরা এখানে এসে শহীদ মিনার এসে যেটি জানতে পাচ্ছি এটি এখন এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। আজকেও সারা দেশে অনেক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা যেমন কুমিল্লাতে জানতে পেরেছি, একই সঙ্গে গাজীপুরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনাও ঘটছে। এবং এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন। যদিও আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন তিনি শিক্ষার্থীদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান এবং তাদের জন্য গণভবন সবসময় খোলা রয়েছে বলেও তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোরও বিচার হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং যেসব সাধারণ শিক্ষার্থীরা আটক রয়েছেন তাদের মুক্তিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম একটি অবস্থায় আজকে শিক্ষার্থীরা জড়ো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখানে তারা স্লোগান দিচ্ছে, নানা রকম স্লোগান তারা দিচ্ছে এবং এই 9 দফা অসহযোগের যে আন্দোলনে তারা ডাক দিয়েছিল সেটি তারা বলছেন তারা এখন এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। এখানে আসলে কি চলছে, শিক্ষার্থীরা কি চাচ্ছেন, তাদের দাবিটা এই মুহূর্তে কি সেটি জানবো। দর্শক, আমি এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কেন আসছেন আপনারা এখানে জমায়েত হয়েছেন? আমি স্টুডেন্ট না, বাট আমি যখন দেখছি আমাদের আশেপাশে কি হচ্ছে আমি আর পারিনি। আমার মনে হচ্ছিল, আমার খুব হেল্পলেস লাগছিল। আমি ভাবলাম যে এইখানে না আসলে যদি এখন সাপোর্ট না দেখি তাহলে আর কোনো দিনই কিছু করতে পারবো না। এইখানে এসে বুঝতে পারলাম পুরো দেশ একটা জিনিস চাচ্ছে, সিস্টেম সেফ হোক এবং দেশটা আরও বেটার হোক, একটা বেটার কনস্টিটিউশন আসুক, এটা আমরা চাচ্ছি। আপনারা তো এই আন্দোলনে আসছেন, আপনি কোথা থেকে আসছেন? অফিস থেকে। এখানে সব শিক্ষার্থীরা জড়ো হয়েছে, আপনারা কি শিক্ষার্থীদের আন্দোলনকে সংহতি জানাতে এসেছেন? অবশ্যই অবশ্যই। কেন একটু জানতে? এটা সবার আন্দোলন, শুধু শিক্ষার্থীদের না। এত এত হত্যাকাণ্ড, এত অন্যায় এভাবে তো মেনে নেওয়া যায় না। আমরা শান্তি চাচ্ছি, আমরা দেশকে একেবারে সুন্দর সাবলীল যেরকম ছিল সেরকম চাচ্ছি। সব মানুষ যেন সুস্থভাবে, এভাবে যেন কেউ না মরে, এভাবে যেন কোনো একদম মেধাবী ছাত্র যেন রাস্তায় পড়ে না থাকে, মারামারি গোলাগুলি এগুলো যেন আর না হয়। আমরা সুন্দর বাংলাদেশ যেরকম ছিল সেরকম চাচ্ছি। এখানে শুধু শিক্ষার্থীরা না, আমরা দেখছি শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও এসছেন সন্তানকে সাথে নিয়ে, এবং তারাও সারা দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, স্টুডেন্টদেরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার তারা চাচ্ছেন এবং আর একটি সন্তানের বুকে যাতে গুলি না লাগে, কোনো শিক্ষার্থীর যাতে আর কোনো মৃত্যু না হয় সেটি অভিভাবকরা দাবি করছেন। একই সঙ্গে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও দাবি এক, যাতে আর কোনো শিক্ষার্থীর বুকে গুলি না লাগে। দেশের যে অবস্থা, বাচ্চারা সব ইয়াং ছেলেরা মারা গেল, কত ছোট ছোট বয়সে মারা গেল। ওদের দাবি আদায়ের জন্য ওদের জান দিতে হলো, তো ওদের তো একটা ন্যায্য অধিকারের জন্য, সেই জন্য আমি আসলাম ওদের সাথে একত্র। ওদের সন্তানদেরকে নিহত মারা হয়েছে তার প্রতিবাদ করতে আমরা এসেছি। আমাদের সন্তান মরেছে সেই ব্যথা নিয়ে আমরা আন্দোলন নিয়ে আমরা শরিক হয়েছি। এই যে ছাত্র যে আন্দোলন, ওদের তো ন্যায্য অধিকার। রাজ্য অনিয়ম, অবিচার, নিপীড়ন, হত্যা, এতগুলা আমাদের সন্তানকে হত্যা করা হলো কেন, তার আমি প্রতিবাদ করতে না পেরে বসে থাকতে পারি না, ঘরে আসতে হয়েছে। আমি প্রফেশন একজন শিক্ষিকা। আমি এরকম বাংলাদেশ চাই না। আমি আমার বাচ্চাদের নিরাপত্তা চাই। যে বাচ্চা নিজের বাসায় নিরাপদ না, যেই বাংলাদেশের প্রত্যেকটা কর্নার নিরাপত্তাহীনতায় সব বাচ্চারা নিরাপদ, কোনো বাচ্চা কোনো মানুষ নিরাপদ না। এই বাংলাদেশ আমরা চাই না। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানা জোকা গ্রামে। আমি ঢাকাতেই থাকি। আপনারা এই আন্দোলনে সংহতি জানাতে এসেছেন? হ্যাঁ জি, আসলে এই যে কোটা সংস্কার আন্দোলন, এটা আসলে কোটা সংস্কার আন্দোলন আমি মনে করি যে এটা বাংলাদেশ সংস্কার আন্দোলন। কারণ একটা কথা আছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তো শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমি মনে করি যে ছাত্র এবং শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড। আমাদেরকে যেভাবে ধরে নিয়ে যাচ্ছে, যেভাবে ইয়ে করতেছে, এর জন্য এটা লিখে নিয়ে আসছি যে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ। কিভাবে আর কত ধরবে,
কত জেলখানা আছে, কত বাড়াবে, বাড়াক, জেলখানা আরো বাড়াক, আমরা আরো দ্বিগুণ হয়ে ফিরে আসবো। যারা শিক্ষার্থী, অভিভাবক যারা এখানে জমায়েত হয়েছেন তারা বলছেন যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং যে শিক্ষার্থীদের মুখে গুলি চালানো হয়েছে সেগুলোর বিচার তারা চান, এবং এই বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন রয়েছে সেখানে তারা সবাই সংহতি জানাবে। আপনারা দেখছে এখানে রিক্সা চালকরাও এই আন্দোলনে সংহতি জানাচ্ছেন কেন? আমাদের ছেলেমেয়েরা সামনে বড় হইব, আমরা তো কষ্ট করে রিক্সা চালাই, আমাদের সামনে ভবিষ্যৎ কি? আমরা যদি ছেলেমেয়ে কষ্ট করে রিক্সা চালাই, তাহলে ছেলেমেয়েরা রিক্সা চালায়, তাহলে আমাদের বাচ্চা থাকতে মরে যাওয়া ভালো। আমরা চাই ছাত্রগুলো আমরা মরে যাবো লাগলে। দেশই থাকবে না যেখানে, সেখানে বেঁচে থেকে কি লাভ? আমরা স্বাধীন বাংলাদেশের জন্য লড়ছি, এই দেশ স্বাধীন না। আমি আসছি সাধারণ মানুষ হয়ে, মানুষের পক্ষ হয়ে আমি আসছি সংহতি জানাইতে, কারণ আমি দেখছি একটা দেশের সবচেয়ে স্বৈরাচার দিন দিন এমন প্রকট ধারণ করেছে, মানুষ যদি প্রতিবাদী না হয় তাহলে মানুষ একসময় স্বৈরাচার হয়ে ওঠে। তো আমি চাচ্ছি আমি যেন নিজে কখনো স্বৈরাচার না হয়ে উঠি, সেজন্য এই আন্দোলনে আসা, নিজেকে সংহতি প্রকাশ করা। অনেক ধন্যবাদ। আপনারা কি বাচ্চা নিয়ে এসছেন এখানে? কেন এসছেন এখানে? আমরা ছাত্রদের সাথে একত্র জানাতে। কেন? তাদের আন্দোলন যুক্তিক, তার জন্য। জিনিসের ঊর্ধ্বগতি সব কিছু বলেছে। আজকে আমরা রিক্সা চালায় খাই, আজকে আমাদের অনেক কষ্ট হচ্ছে, আজকে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। এই জন্য আপনি কি অভিভাবক হিসেবে এখানে এসেছেন? জি, আমি অভিভাবক হিসাবে এসেছি। এত বাচ্চা কাচ্চা মারা গেছে, ওরা একটা কথা বলে না। এই আন্দোলনে সংহতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত রয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন আমার সঙ্গে, ডক্টর রোবায়েত ফেরদৌস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগে রয়েছেন। আমি একটু ডক্টর রোবায়েত ফেরদৌসের কাছে জানতে চাই, আজকে যে আন্দোলনটি হচ্ছে সেখানে আপনাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, এই আন্দোলনকে কিভাবে দেখছেন এবং সমগ্র বাংলাদেশের যখন পরিস্থিতি সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এর আগেও আন্দোলনে এসেছি, গতকালও আমি ছিলাম। আমি মনে করি এটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে গেছে। আমি 52-র ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান দেখি নাই, আমি 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই, কিন্তু 2024-এর আমাদের শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে আমি তার সাক্ষী হতে পারে নিজেকে খুবই গর্বিত মনে করছি। এবং এই গণ অভ্যুত্থান আপনি দেখছেন যে 69-এর গণ অভ্যুত্থানে আমি হিসাব করে দেখেছি 61 জন মানুষ মারা গেছে, আর 2024-এর গণ অভ্যুত্থানে কমপক্ষে 69-এর গণ অভ্যুত্থানের চাইতে 4 গুণ বেশি মানুষ এখানে মারা গেছে। নারী মারা গেছে, শিশু মারা গেছে, সাংবাদিক মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, রিক্সাওয়ালা থেকে শ্রমিক, সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে মারা গেছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে সারা দেশে, এই সংকটটা সমাধানের কি পথ হতে পারে, কি উপায় কি হতে পারে এই মুহূর্তে? আজকে তৈরি হলে সংকট 15 বছর ধরে তৈরি হয়েছে, এখন সমাধানের দিকে যাচ্ছে। সমাধান কি হতে পারে? এটার শেষ কি? গণ আদালত, মানুষের জোয়ার প্রতি অভ্যুত্থানে 69-এর অভ্যুত্থানের পরে যেরকম সমাধান আসছে এখন ওইভাবেই সমাধান আসবে। ডক্টর সিমিন, আমি তো কাছে একটু জানতে চাই, আজকে আন্দোলনে আপনি সংহতি জানাতে এসেছেন, একজন বিশিষ্ট পুষ্টিবিজ্ঞানী হিসেবে আপনি এখানে সংহতি জানাতে এসেছেন। তো এই আন্দোলনের সর্বোপরি যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, এটার সমাধান কি আসলেও এই যেটি উনি বলছিলেন গণ আদালত, এটি কি আপনারও মনে হয়? আমার কাছে এটা মনে হয় এখন যেই পর্যায়ে আছে, এখানে যারা ছাত্ররা উপস্থিত আছে, সর্বসাধারণ যত জনসাধারণ আছে তাদেরকেই এটা ব্যবস্থা করতে হবে, তাদের হাতেই এখন সবকিছু। সুতরাং আমার মতে এটার সমাধান এভাবেই হওয়া উচিত। যে স্টুডেন্টরা যেটা বলছে তাদের যে হত্যা করা হয়েছে তাদের বিচারের ব্যাপারে আসলে কি করা যেতে পারে, কি ধরনের মানে উদ্যোগ নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে স্টুডেন্টদেরকে আশ্বস্ত করার বিষয়ে? এটার ব্যাপারে এখন ছাত্ররাই এটা ঠিক করুক, ছাত্র সমাজই ঠিক করুক, তাদের কাছে জিজ্ঞাসা করা হোক তারা কিভাবে চায়, সেভাবেই সবকিছু সামনে এগোক। আর যেভাবে সাধারণ ছাত্র, শিশু থেকে শুরু করে যেভাবে নির্বিচারে হত্যা হয়েছে, সেখানে এখানে একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। সুতরাং এটাকে এত সহজভাবে নিলে চলবে না। একজন অভিভাবক, তিনি সবাইকে বিনামূল্যে পানি দিচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন, কি চিন্তা থেকে? এটা আমাদের নিজের থেকে, আমরা সবাই কয়েকজনে মিলে এগুলি করতেছি আর কি। মানে আপনি সবাইকে বিনামূল্যে পানি দিচ্ছেন? জি জি। এটাও কি এক ধরনের সংহতি প্রকাশ, আন্দোলনের সংহতি প্রকাশ? কারণ আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা, তারপরে কিন্তু আমি মনে করেন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে মনে করেন চাই না। আমার বাবা, আমার চাচা, আমার জ্যাঠা, আমাদের পরিবারে 5 জন মুক্তিযোদ্ধা আছে, তারপরে আমরা মনে করেন এই কোটার বিষয়ে রাজি না। আমার কথা হলো এই আপনার যারা মেধাবী, মেধার ভিতরে যাক, এটাই আমার কথা।
একজন অভিভাবক, তিনি আসলে সবাইকে বিনামূল্যে পানি সরবরাহ করছেন। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে সবাইকে তিনি পানি দিচ্ছেন এবং তিনি বলছেন এই পানি বিতরণের মধ্য দিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে তিনি সংহতি প্রকাশ করছেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রের শহীদ মিনারে এবং শহীদ মিনারে এখানে অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন এবং একই সঙ্গে অভিভাবকরাও তারা এসেছেন এখানে সংহতি জানাতে। এখন এখানে যে শিক্ষার্থীদের ঢল নেমেছে বলা যায়, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একেবারে পুরো শিক্ষার্থীদের ঢল নেমেছে এবং কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা জানিয়েছে তারা এখান থেকে শাহবাগের দিকে তারা তাদের এই অবস্থান কর্মসূচিটা তারা মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে সামনের দিকে এগোবে। আমরাও এই মিছিলের সঙ্গে আছি দর্শক, এবং যারা বিজনেস বাংলাদেশের সাথে আছেন তারা আমাদের সাথে থাকবেন এবং এখানে যত আপডেট খবরগুলো রয়েছে আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব।